এবং এখানে প্রচুর যে আপনার ছাত্র জনতা তারা কিন্তু এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে। একটু আপনাদেরকে বিস্তারিত সর্ষের মধ্যে ভূত রেখে প্রধান উপদেষ্টা কখনো সফল হবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্র সমাজের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাই, আর বিশেষ করে ছাত্রলীগের সকল নেতা কর্মী যারা যেখানে আছে দেশে বিদেশে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হঠাৎ করেই যেই উত্তেজনা তৈরি হয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনার ভাষণকে ঘিরে, এবং তারপর পরই অনলাইন অ্যাক্টিভিস্টরা বেশ সোচ্চার হয়েছে। ৩৫ নম্বর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, অনেকে বুলডোজার নিয়ে যাওয়ার কথা বলছেন। একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে আসবো, তার আগে আমরা একটু পেছনে যাই। ৩২ নম্বর খুব স্বাভাবিক অবস্থায় নেই। আমরা জানি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর মুজিবের সব মূর্তি ভেঙে ফেলার সাথে সাথে ধানমন্ডি ৩২ নম্বরেও আগুন দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে শোনানোর চেষ্টা করব যে তারা আসলে কেন এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে। আপনাদের আরেকটু শোনানোর চেষ্টা করব। এটা খুশির সংবাদ আমাদের জন্য। একটা ফেসিবাদ সরকারের দোষর ছিলেন। এটা একটা পারিবারিক তন্ত্র হয়ে গেছিল। খুলনা শেখ হেলালের সন্তান, তার ভাই, তার ভাইপো, লাঠির খোড়ার সন্তান, তারা এই খুলনা চালাচ্ছিল। একটা বিভাগীয় একটা প্রদেশ তারা তৈরি করে নিয়েছিল। এখান থেকে তাদের বাণিজ্য হতো, এখান থেকেই তারা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ন্ত্রণ করত। যত শেখ হাসিনা সন্তুষ্টপূর্ণ ছিল। আজ তার প্রতিফলন হলো ছাত্র জনতা এক হয়ে স্বৈরাচার হাসিনা পদত্যাগের মাধ্যমে, তাকে দেশ ছাড়ার মাধ্যমে আজকের যে ভাষণের কথা ছিল তারই প্রতিক্রিয়া আজকে ছাত্র জনতা আমরা সবাই মাঠে এসে তার বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে। কারণ এই দেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না। যেমনটি শুনছিলেন, এখানে যারা ভাঙচুরে অংশ নিয়েছে তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার একের পর এক এই ভবনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে এই স্থাপনা কিভাবে পুড়িয়ে দিচ্ছে আপনাদের একটু আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করব। যে এবং এখানে প্রচুর যে আপনার ছাত্র জনতা তারা কিন্তু এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে। একটু আপনাদেরকে বিস্তারিত একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে শত শত বিক্ষুব্ধ। সর্ষের মধ্যে ভূত রেখে প্রধান উপদেষ্টা কখনো সফল হবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই সাথে পুলিশ দিয়ে আওয়ামী লীগকে কয়দিন ঠেকিয়ে রাখবেন এমন প্রশ্নও রাখেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে কথা বলেছেন সালাউদ্দিন। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। সরিষার মধ্যে ভূত রেখে কখনো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সফল হতে পারবেন না। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই সঙ্গে তিনি বলেছেন আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না, সেই আওয়াজ আমরা ওঠাচ্ছি। আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, এই আওয়াজ আমরা এখন ওঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অনুষ্ঠানে আওয়ামী লীগের বিচার না করে তাদের কর্মসূচিতে বাধা দেওয়াকে স্ববিরোধিতা বলে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে একদিকে চাইবেন তারা রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার আপনারা তাদের বিচার করবেন না, পুলিশ দিয়ে তাদের কর্মসূচিতে বাধা দেবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন, এত স্ববিরোধিতা ঠিক নয়। আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য মাঠে নামতে দেবেন না, আমরা এটা সমর্থন করি, কিন্তু এইভাবে কতদিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আপনারা বলবেন নির্বাচনে আওয়ামী লীগকে চায় না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা অন্তর্বর্তী সরকারের কাছে এই প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। আপনারা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না, আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? সালাউদ্দিন আহমেদ বলেন, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনার দোসররা আছে, তাদের বহাল রেখে অন্তর্বর্তী সরকার বেশি দূর এগোতে পারবে না। উচ্চ আদালতে যারা রাতের বেলায় কোর্ট বসিয়ে বিরোধী দলের নেতাদের শাস্তি দিয়েছে, তাদের কারো চাকরি গেছে কিনাও সে নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন ঘিরে বেশি সময় সংক্ষেপের জন্য কোনো কৌশল অবলম্বন করলে জাতি তা মেনে নেবে না। সংস্কার ও নির্বাচন দুটোকে গুলিয়ে ফেলা ঠিক হবে না বলেও জানান তিনি। এসআই রাজ, এটিএন নিউজ। ছাত্র সমাজের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাই, আর বিশেষ করে ছাত্রলীগের সকল নেতা কর্মী যারা যেখানে আছে দেশে বিদেশে, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। সকলের জন্য আমার দোয়া আশীর্বাদ। বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে। বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে। যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল, উন্নয়নের বিষয় ছিল, সেই বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে। এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয়। আগস্ট মাস আমাদের শোকের মাস। সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ। এদেশের বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, সরকারি কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না, পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না। এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তোমাদের মনে আছে 2018 সালে ছাত্রদের একটা কোটা আন্দোলন শুরু হয়। আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি, বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম, তাদের দাবি পূরণ করেছিলাম। এরপরে মুক্তিযোদ্ধা কয়েকটা পরিবার একটা কোর্টে মামলা করে, তার একটা রায় হয়। সেই রায়ের যখন কোটা আবার চালু করে, আমরা সরকারের পক্ষ থেকেই রিট করে সেটা স্থগিত করে দিই। প্রকৃতপক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না।
কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না, এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র, সেটা আমি বারবার বলেছি। এটা ছিল সেই একজন ক্ষমতার লোভী, তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। সেই অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে, পুলিশ হত্যা, সাংবাদিক হত্যা, সাংস্কৃতিক কর্মী হত্যা, সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা, অর্থনীতিকে ধ্বংস করা। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছেন বাংলার জনগণের জন্য। সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয়, তারই প্রতিবাদ তিনি করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন, আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন 1948 সালের 4 জানুয়ারি। এবং বাংলাদেশ ছাত্রলীগ, তমুদ্দুন মজলিস সহ আরো কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন। সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন, আমি তাদের আজকে স্মরণ করি। সালাম, বরকত, জব্বার যারা জীবন দিয়েছেন, রক্তের অক্ষরে বলে গেছেন আমরা মায়ের ভাষায় কথা বলতে চাই। আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু। ধাপে ধাপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন, এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয়। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। তাদের জানাই সশ্রদ্ধ সালাম। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। মাত্র 3 বছর 7 মাসের মধ্যে সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠেন। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে, সেই বাংলাদেশকে তিনি মাত্র 3 বছর 7 মাসের মধ্যে একটা স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। সে সময় যখন বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে, মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে, ঠিক তখন আসে আঘাত। 75 15ই আগস্ট। ওই ধানমন্ডি 32 নম্বর বাড়ি, যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর। তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে। 10ই জানুয়ারি 1972 সালে তিনি প্রত্যাবর্তন করেন। এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি, বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি। এই ছোট বাড়িটা, যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেড়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন। ওই বাড়িতেই 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করে। আমার 3 ভাই, সকলেই আমার ছোট। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল, যার বয়স ছিল মাত্র 10 বছর। তাদেরকে কেউ নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীতা বধূ সুলতানা এবং রোজি জামালকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন। ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তিনিও জীবন হারান। রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, তাকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। একই সাথে যুবনেতা শেখ ফজলুল হক মনিকে হত্যা করে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, তাকেও হত্যা করে। আব্দুর রব সানিবাদ, যিনি স্বাধীনতার সংগঠক ছিলেন, তাকে হত্যা করে। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত সহ ওই পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। প্রতিটি সংগ্রাম, মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান রয়েছে। ৭৫-এর পর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য দর্শক, হঠাৎ করেই যেই উত্তেজনা তৈরি হয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনার ভাষণকে ঘিরে, এবং তারপর পরই অনলাইন অ্যাক্টিভিস্টরা বেশ সোচ্চার হয়েছে। পিনাকি ভট্টাচার্য স্ট্যাটাস দিয়েছেন, তিনি ফ্রান্সে বসবাস করেন। শুধু তাই না, অন্তত দুজন উপদেষ্টা ঘোষণা দিয়েছেন। আসিফ মাহমুদ লিখেছেন উৎসব হোক, আর নাহিদ হোসেন তিনি মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দিয়েছেন, এবং সবারই একটাই ক্ষোভ এবং মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ৩২ নম্বর। ইতিমধ্যে অনলাইন পত্রিকাগুলোতে সেই খবরগুলো আসছে যে আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২ নম্বর। তার আগে পিনাকি ভট্টাচার্য যে স্ট্যাটাস দিয়েছেন, বলছেন যে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি ৩২ নম্বর মানুষকে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার পিনাকি ভট্টাচার্য। বুধবার সন্ধ্যায় এক পোস্টে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, বুলডোজার পাওয়া যায়নি তো কি হয়েছে, হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসুন, ধানমন্ডি ৩২ নম্বরে আসুন, ইতিহাসের দায় মোচন করতে আসুন। পিনাকি বলেন, ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসুন, গান গাইতে গাইতে আসুন, স্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন, ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপর ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসুন। পিনাকি ভট্টাচার্য জানেন খুবই এই মুহূর্তের একজন জনপ্রিয় তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট বা ব্লগার, যাই বলুন না কেন, তার বক্তব্যে যথেষ্ট পরিমাণ মানুষ অনুপ্রাণিত হচ্ছে এবং খুবই গুছিয়ে সুন্দর করে তিনি কথা বলেন, খুব যুক্তিসঙ্গতভাবে কথা বলেন, এবং সম্ভবত তার পোস্ট পাওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকায় বিশেষ করে তরুণদের মধ্যে একটি উত্তেজনা তৈরি হয়, এবং তারা ওই শেখ হাসিনা ভাষণ দিবে কি দেবে না তার অপেক্ষা না থেকে তারা ধানমন্ডি ৩২ নম্বরে এসছে, এবং ইতিমধ্যে ৩২ নম্বরের ভেতরে ঢুকে পড়েছে ছাত্র জনতা, এবং সেখানে ব্যাপক ভাঙচুর চলছে এখনো পর্যন্ত। পিনাকি ভট্টাচার্য বলছেন, আজ রাত ৯টায় ইতিহাস রচিত হোক, আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে, আসুন অসমাপ্ত কাজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি, ছাত্র জনতার সৈনিক ঐক্য জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে এখন পর্যন্ত ৩৬,০০০ রিয়াক্ট করেছে, সাথে ৩,০০০-এর বেশি কমেন্টস এবং ১,০০০ বার শেয়ার হয়েছে। তার মানে বিপুল সংখ্যক মানুষের কাছে সেটি পৌঁছে গেছে। আসিফ মাহমুদ উৎসব হোক লিখে পোস্ট করেছেন। উৎসব হোক লিখে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ২ শব্দের এই স্ট্যাটাস দেন তিনি, তবে এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটা পরিষ্কার করেননি আসিফ মাহমুদ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে লেখেন, আজ রাতে বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। শেখ হাসিনার কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিকে সমর্থন দিয়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কেউ লিখেছেন, থাকবে না ফ্যাসিবাদের আতুরঘর, ৩২ নম্বর থাকবে না। এরপর মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এখন তথ্যযুদ্ধ চলছে এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারতে বসে ভয় এবং আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই, মাঠে আছি। ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২। এখানে এখনকার চিত্র আসলে সেটাই। আপনাদের সামনে যখন কথা বলছি ঠিক রাত
8টা বাজতে 2 মিনিট বাকি, রাত 9টায় শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা। এখানে ইতিমধ্যে অনলাইনে স্লোগানে যে রিপোর্ট এসছে যে উত্তাল হয়ে উঠছে দিল্লি বসে শেখ হাসিনা ফ্যাসিস্ট বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদ, 24-এর বিপ্লবী ছাত্র জনতার বিক্ষুব্ধ অবস্থান। তার আনুমানিক 8টায় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতে ধানমন্ডি 32 নম্বর মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র জনতা। এই সময় তারা শেখ মুজিব এবং শেখ হাসিনা বিরোধী নানা স্লোগান দেন। তাদের স্লোগান দিতে শোনা যায়, মুজিববাদের আস্তানা গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা এদেশে হবে না, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই পরিস্থিতি চলছে এখন পর্যন্ত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা নিশ্চয়ই ফেসবুকে খেয়াল করছি ধানমন্ডি 32 নম্বরের দিকে আজকে অনেকেই যাবেন এবং তারা এই দাবি তুলছেন যে 32 নম্বর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। অনেকে বুলডোজার নিয়ে যাওয়ার কথা বলছেন। একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে আসবো। তার আগে আমরা একটু পেছনে যাই। 32 নম্বর খুব স্বাভাবিক অবস্থায় নেই। আমরা জানি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর মুজিবের সব মূর্তি ভেঙে ফেলার সাথে সাথে ধানমন্ডি 32 নম্বরেও আগুন দেওয়া হয়েছিল। সুতরাং এটাকে যেভাবে সজ্জিত করা হয়েছে সেটা সেই জায়গায় আর নেই। এবং এখানে আগুন দেওয়া নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। তাদের বক্তব্য হচ্ছে 32 নম্বরের সাথে আমাদের এই স্বাধীনতা এবং তার এক গুরুত্বপূর্ণ চরিত্র শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত আছে, এটাকে এর সাথে শেখ হাসিনার সাথে জড়ানো ঠিক হয়নি। আমি এটা একেবারেই সঠিক বলে মনে করি না। আমি আগে বা বহু জায়গায় ওই সময় বিদেশি বিভিন্ন মিডিয়াতেও শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা এবং এখন যে ঘটনা ঘটেছে সেটার বিরুদ্ধে কথা বলেছি, সেটার পক্ষে কথা বলেছি। আমার বক্তব্য হচ্ছে এই রকম যে শেখ হাসিনার যে টাইরানি, তার যে মাফিয়া সরকার, সেই সরকারটা কি এক ধরনের বহিঃপ্রকাশ হচ্ছে যা ঘটেছে সেটা। সুতরাং 32 নম্বরে যা ঘটেছিল শেখ হাসিনার পাপের ফল, সেটা শেখ হাসিনার প্রতি। কেউ কেউ বলেন এটাও ভুল না, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ব্যক্তি। তবে তিনি একমাত্র নন, তিনি জাতির পিতা নন। আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স আছে, তাদের একজন তিনি, আমি বহুবার বলেছি। তিনিও তার পরবর্তী পর্যায়ে স্বাধীন বাংলাদেশে যা করেছেন, শেষ পর্যন্ত বাকশাল কায়েমের মাধ্যমে এবং জনগণের উপরে অত্যাচার নিপীড়নের মাধ্যমে তার নিজের অবস্থানও শেষ পর্যন্ত মানুষের কাছে যথেষ্ট ভালো ছিল না। কিন্তু এইবার যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, এর একটা প্রেক্ষাপট আছে। আমি আজই সকালে একটা ভিডিও করেছি যেখানে বলেছি শেখ হাসিনা আজ রাত 9টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে অনলাইনে কানেক্টেড হয়ে বক্তৃতা করবেন এবং আগামীকালও আরও কিছু মানুষের সাথে যুক্ত হয়ে তাদের উপরে অত্যাচার নিপীড়নের কথা শুনবেন এবং বক্তৃতা করবেন। এই বাস্তবতায় দাঁড়িয়ে আসলে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। মানে তিনি বাংলাদেশের মানুষকে ধ্বংস করে, দেশ ধ্বংস করে, মানুষকে নির্বিচারে হত্যা করে, গুম করে, টর্চার করে, দেশকে দুর্নীতির মাধ্যমে ফতুর বানিয়ে টাকা পাচার করে পালিয়েছেন। তিনি চোরের মতো থাকবেন। তিনি কনভিক্টেড কথাটা ঠিক না, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মানবতা বিরোধী, এবং বহুজন বলেন এটা সত্য করেই যে শতবার ফাঁসি দিলেও তার অপরাধের প্রায়শ্চিত্ত হবে না। সেই মানুষ এখন ভারতে বসে এর আগে বহুবার বাইরে লোকজনের সাথে কথা বলেছেন, এবার তিনি দেশের ভেতরে বক্তৃতা করছেন। মানে তার বার বাড়ছে। এই বার বাড়ার প্রেক্ষাপটেই মানুষজনকে আসলে এই পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই কর্মসূচি কেমন হবে, এই কর্মসূচি ঠিক হবে কিনা, এই আলাপ আমরা অনেকে করছি, এটা খুব ভুলও না, এই আলাপ আসতেই পারে। কিন্তু এই কথাটা তো আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি এই পরিস্থিতি শেখ হাসিনা নিজে তৈরি করেছেন। 32 নম্বর যদি আজ ভেঙে গুড়িয়ে মাটিতে মিশে যায়, তার শতভাগ এবং একমাত্র দায়, আই রিপিট, একমাত্র দায় শেখ হাসিনার। এর আগেও শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা, 32 নম্বরে আগুন দেয়া সহ যা যা ঘটেছে তার কারণে ঘটেছে, তার অন্যায়, অপশাসন, দুঃশাসনের কারণে হয়েছে, তার বর্বরতা এবং অসভ্যতার কারণে হয়েছে। এখনো ঠিক তাই হচ্ছে। আওয়ামী লীগ যারা করতে চান, যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে আছেন, তাদেরটুকু বোঝা দরকার এই ভদ্রমহিলাকে যদি তারা তাদের নেতৃত্বে রাখেন তাহলে তার পরিণতি ভালো কিছু হবে না। আমি সকালেই বলেছিলাম সোকল কর্মসূচি ডাকার নামে তিনি নতুন করে তার দলের লোকজনের জীবনে বিপদ ডেকে আনছেন এবং এখন এই পরিস্থিতি হচ্ছে। আমি আবারও বলছি, বিশ্বাস করি আজ যদি এটা ভাঙা হয়, ভাঙা পরিস্থিতি শেষ পর্যন্ত কি হবে জানি না, তার দায় শেখ হাসিনার। কেউ যেন এর সাথে জড়িত মানুষদেরকে কোনোভাবে ব্লেম না। অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন।
কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত দ্রুত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।